ডেভিল হাজব্যান্ড পর্ব 6। সত্যি জানার পর মেহরিনের বুকের ভিতর যেন হাজারো বজ্রপাত নেমে এলো। যাকে শত্রু ভেবে এতদিন ঘৃণা করেছিল, সেই আজ তার হাতে তুলে দিল আসল অপরাধীকে। আরিস ধীরে ধীরে মেহরিনের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল হিংস্র সন্তুষ্টি আর শীতল প্রতিশোধের ছায়া। মেহরিন আতঙ্কে পিছু হটল, কিন্তু পেছনের দেয়াল আর কোনো পথ নেই। কি কি করছেন? মেহরিনের কণ্ঠ কেঁপে উঠল। আরিসের ঠোঁটে ভয়ঙ্কর হাসি। বুঝে যাবে, আজকের রাত তুমি কোনোদিনও ভুলতে পারবে না। মুহূর্তেই ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু বাইরের বাতাসে গর্জন শোনা যাচ্ছিল। পরের দিন সকাল, সূর্যের আলো জানালা দিয়ে ঢুকেছে। মেহরিন ধীরে ধীরে চোখ খুলল। তার মুখে অবসাদ আর ভয়ের ছাপ, শরীর যেন অবশ। পাশে চেয়ারে বসে আছে আরিস, ঠান্ডা দৃষ্টি নিয়ে কফি চুমুক দিচ্ছে। শুভ সকাল মিসেস মেহরিন, খেলা তো সবে শুরু হয়েছে। মেহরিন মাথা নিচু করে রইল, চোখের কোণায় জমে থাকা জল ঝরে পড়ল নিঃশব্দে। মেহরিনের চোখে জল ভরে উঠেছে। গত রাতের ভয় আর অপমান তার ভেতরকে যেন ছিঁড়ে ফেলেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বুকের ভেতর হাঁপড়ের মতো ওঠানামা করছে। আরিস ধীরে ধীরে উঠে এলো, ঠান্ডা ভঙ্গিতে তার সামনে দাঁড়ালো। দু হাত রেখে দিল মেহরিনের কাঁধের দুপাশে, চেয়ারের হাতল চেপে ধরল এমনভাবে যে মেহরিন কোথাও সরে যাওয়ার সুযোগ পেল না। তার কণ্ঠে ছিল হিমশীতল ধ্বনি। এবার বলবে, এমন কি শত্রুতা ছিল তোমার সাথে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? মেহরিন কেঁপে উঠল, চোখের পানি ঠোঁট ছুঁয়ে নামতে লাগলো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গলার কথাটা আটকে গেল। আরিস সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কি হলো, চুপ কেন? বলবে নাকি ডোজটা আর একটু বাড়াতে হবে? তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি। মেহরিনের বুক ধকপক করে উঠতে লাগলো, যেন এক মুহূর্তে হার্ট থেমে যাবে। না না, থামুন, আমি বলবো, মেহরিন ফোঁপাতে ফোঁপাতে বলল। আরিস সামান্য পেছনে সরে এলো, কিন্তু তার দৃষ্টি এখনও শিকারীদের মতো শীতল। মেহরিন গভীর শ্বাস নিল, চোখ বুজল, আর ধীরে ধীরে সেই অন্ধকার অতীতের কথা বলতে শুরু করলো। অতীত। মেহরিনের কণ্ঠ কাঁপছে, চোখে জল থামছে না। সে গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো। আমার একটা দিদি ছিল, আমরা সবাই গ্রামে থাকতাম। আমি, দিদি, বাবা, মা, ছোট্ট একটা পরিবার, কিন্তু খুব হাসি খুশি। জীবনটা তখন ছিল রঙিন, সরল আর সুখী। তার চোখে এক মুহূর্তে ভেসে উঠল সেই সুখী দিনগুলোর ছবি। দু বোনের হাসি, উঠোনে খেলা, মায়ের সাথে রান্নার গন্ধ, বাবার স্নেহভরা ডাক। দিদি ঢাকায় পড়াশোনা করতো, মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসতো, কিন্তু একবার এলো এমনভাবে যেন চোখের গভীরে কোনো ভয়, কোনো কষ্ট লুকিয়ে রেখেছে। মুখে কিছু বলেনি, কিন্তু আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু মেহরিনের কণ্ঠ ভেসে আসছে, যেন অতীতের ভার টেনে টানছে। আর তারপর একদিন সব বদলে গেল। দিদি আত্মহত্যা করলো। মেহরিনের গলা যেন আটকে গেল, চোখের পানি গড়িয়ে পড়ল গালে। বাবা ভেঙে পড়ল, এতটাই সেদিন স্ট্রোক করলো। মা অসুস্থ হয়ে পড়ল। আমি একদিকে বাবার চিকিৎসা করছি, অন্যদিকে মায়ের কান্না সামলাচ্ছি, আর দিদির দাফনের আয়োজনও করছি। এক মুহূর্তে থেমে মেহরিন যেন আবার সেই দিনের গন্ধ পেয়েছিল, মাটির গন্ধ, শোকার্ত মানুষের ভিড়, আর শূন্য বাড়ি। দিদির মৃত্যুর কয়েকদিন পর বাবাও চলে গেল। আরিস স্থির হয়ে বসে আছে, চোখের পলক ফেলছে না। মা তখন আরও অসুস্থ হয়ে গেলেন। আমি একা হয়ে গেলাম, কিন্তু মায়ের মুখ চেয়ে শক্ত হলাম। আগের সেই হাসিখুশি মেয়ে হারিয়ে গেল। আমি হয়ে গেলাম অন্য মানুষ, কঠিন, শীতল। মেহরিনের কণ্ঠ তখন তীব্র, যেন প্রতিশোধের শপথ শোনাচ্ছে। 5 মাস পর মাও চলে গেলেন। এক নিমেষে আমার পরিবার শেষ। আমি একা, এতিম। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে কারণে দিদি মারা গিয়েছে তাকে খুঁজে বের করব। তাকে সেই কষ্ট দেব, সেই যন্ত্রণায় মারব, যেমনটা আমার দিদি পেয়েছিল। শেষ বাক্য বলে মেহরিন ফুঁপিয়ে কেঁদে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আরিস চুপচাপ তাকিয়ে আছে, তার চোখে একসাথে অবাক আর কৌতূহলের ছায়া। আরিস চুপচাপ বসে আছে, মেহরিনের কান্না থামছে না। একটু পর আরিস বলল, তারপর? মেহরিনের বুকের ভেতর যেন কিছু একটা আটকে গেল। সে ধীরে ধীরে বলল, আমি খুঁজতে শুরু করলাম। দিদির বন্ধু বান্ধব, ক্লাসমেট, কেউ যেন কিছুই জানে না, বা জানলেও বলতে চাইছিল না। সবাই এড়িয়ে যাচ্ছিল। তার কণ্ঠ ভারী হয়ে উঠল,
কিন্তু একদিন এক মেয়ে, দিদির খুব কাছের বান্ধবী, চুপি চুপি আমার সঙ্গে দেখা করলো। সে বলল দিদি কারো প্রেমে পড়েছিল, কিন্তু সেই মানুষটাও ছিল নোংরা, বিশ্বাসঘাতক, দিদিকে শুধু ব্যবহার করেছে। তারপর মেহরিনের গলার রাগ আর কষ্ট মিলেমিশে বিস্ফোরিত হলো। তারপর দিদির সেই ছবি, ব্যক্তিগত মুহূর্তগুলো সবার কাছে ছড়িয়ে দিল। আরিসের চোখে তীব্র অন্ধকার নেমে এলো, কিন্তু সে কিছু বলল না। দিদি সহ্য করতে পারছিল না। গ্রামের মানুষ, আত্মীয় সবাই নোংরা কথা বলবে, এখানকার মানুষেরা তাকে খুব খারাপ নজরে দেখতে লাগলো। দিদি সহ্য করতে পারেনি সেই অপমান, সেই একাকিত্ব তাকে মেরে ফেলল। মুহূর্তেই ঘর আবার নিস্তব্ধ, শুধু বাইরের বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। মেহেরিন দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি কে করেছে এটা। নামটা পেতেই আমি শপথ করেছিলাম, যেভাবে সে আমার দিদির জীবন নষ্ট করেছে আমি ওর জীবনও নষ্ট করব। আরিস ধীরে ধীরে সামনে ঝুঁকল, তার ঠোঁটে এক অদ্ভুত হাসি। তাহলে তুমি ভেবেছিলে সেই মানুষটা আমি? মেহেরিনের চোখে দোটানা, কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। আরিসের কণ্ঠ নিচু কিন্তু ধারালো। হয়তো তুমি ভুল করেছ, হয়তো করনি, কিন্তু ভুল হলে তোমার এই খেলার জন্য অনেক বড় মূল্য দিতে হবে মেহেরিন। আরিস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অদ্ভুত এক ঠান্ডা দৃষ্টি, না রাগ না মায়া, শুধু গভীর অন্ধকার। কোনো কথা না বলে সে দরজার দিকে পা বাড়ালো। দরজার হাতলে হাত রাখার মুহূর্তে একবার মেহেরিনের দিকে ফিরে তাকালো, কিন্তু চোখে কোনো পরিবর্তন নেই। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন ঘরের ভেতর গর্জে উঠল। মেহেরিন ধপ করে মেঝেতে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে লুকিয়ে কাঁদতে লাগলো। শব্দ ভারী হয়ে বেরোলো তার ঠোঁট থেকে, আরিস, আমি তোমাকে প্রচণ্ড ঘৃণা করি। এই পৃথিবীতে সব মানুষের চেয়ে আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল কান্নায়, তবুও শব্দগুলো যেন ধারালো ছুরির মতো কেটে যাচ্ছিল বাতাসে। তুমি আমার সব শেষ করে দিয়েছো, সব। আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনো না। শেষ একটুকুন বলেই সে ভেঙে পড়ল প্রচণ্ড কান্নায়। বাইরের বৃষ্টি পড়ছিল, আর জানালার কাছে টুপটাপ শব্দ মিলেমিশে যাচ্ছিল এক হাহাকারের সঙ্গে। দুদিন ধরে আরিসের কোনো খোঁজ নেই। এ সময়ে মেহেরি নিঃশব্দে নিজের ঘরে কাটিয়েছে, চোখ লাল কান্নায়, মন ভাঙা, তবুও ভেতরে কোথাও যেন একরাশ সন্দেহ জমে আছে। আরিস এবার কি করতে চলেছে? তৃতীয় দিনের বিকেলে হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে এলো আরিস। কোনো কথা নয়, সরাসরি মেহেরিনের হাত ধরে টেনে তুলল। মেহেরিন হতবাক, তবুও প্রতিবাদ করার শক্তি যেন হারিয়ে ফেলেছে। কোথায় নিয়ে যাচ্ছেন? তার কণ্ঠে ক্লান্তি আর আতঙ্ক মিশে গেল। কিন্তু আরিস কোনো জবাব দিল না, শুধু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল। গাড়ি থামল এক নির্জন পরিত্যক্ত গোডাউনের সামনে। অন্ধকার আর ধুলোর ভরা ভেতরে ঢুকে মেহেরিন দেখল একটা চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা এক যুবক, চোখে ভয়, মুখে ক্লান্তি। মেহেরিন থমকে দাঁড়ালো, চোখে বিস্ময়, আবার সন্দেহ। দৃষ্টিটা একবার যুবকের দিকে, আরেকবার আরিসের দিকে। আরিস ঠান্ডা স্বরে বলল, চেনা লাগছে না, তাই তো? মেহেরিন ধীরে ধীরে মাথা নাড়ল। আরিস এগিয়ে গিয়ে বাঁধা ছেলেটার মুখের দিকে তাকালো, তারপর মেহেরিনের চোখে চোখ রেখে বলল, তুমি তো বলেছিলে তোমার দিদির খুনিকে তুমি নিজে হাতে শাস্তি দেবে, নাও এনে দিয়েছি তোমার সামনে। গোডাউনের ভেতর বাতাস যেন হঠাৎ আরও ভারী হয়ে গেল। মেহেরিনের বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগলো। এ কি সত্যি? এটাই কি সেই মানুষ যে তার দিদিকে শেষ করে দিয়েছিল? মেহেরিন স্থির চোখে বাঁধা ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার মনের ভেতর অগণিত প্রশ্ন, স্মৃতির টুকরো। তার বছরের পর বছর ধরে জমে থাকা কষ্টগুলো হু হু করে উঠেছে। আরিস ধীরে ধীরে তার কানে ঝুঁকে বলল, এটাই সেই মানুষ মেহেরিন, যে তোমার দিদির হাসি কেড়ে নিয়েছিল, তার স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিয়েছিল, যার জন্য তোমার পরিবারটা এক নিমেষে ভেঙে গেল। তুমি কি ভুলে গেছো কিভাবে তোমার বাবা মা এই দুঃখে পৃথিবী ছেড়ে চলে গেছেন? মেহেরিনের শ্বাস ভারী হয়ে উঠল, তার হাত মুঠো হয়ে আছে, নখের চাপ প্রায় তালুর চামড়া ফুটো দিচ্ছে। আরিস ধীরে ধীরে চারপাশে পায়চারি করতে লাগলো, কণ্ঠে শীতল তীক্ষ্ণতা। তুমি কাঁদতে জানো, অনুতাপ করতে জানো, কিন্তু প্রতিশোধ নিতে পারো না, তাই তো? তোমার দিদি হয়তো মৃত্যুর আগে শেষবার তোমার নাম ধরে ডাকতে চেয়েছিল, আর এখন তুমি দাঁড়িয়ে আছো সেই খুনির সামনে। তুমি কি তাকে ছেড়ে দেবে? গোডাউনের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। দূরে কোথাও ছাদের ফাঁক দিয়ে বাতাস ঢুকে কর্কশ শব্দ তুলেছে।
যেন এক মুহূর্ত সাক্ষী হয়েও দাঁড়িয়েছে। মেহরিনের বুকের ভিতর ধুকপুকানি এত জোরে চলতে লাগলো যেন শব্দটা বাইরেও শোনা যাবে। এ কি সত্যি? এটাই কি সেই মানুষ যে তার দিদির হাসি খুশি জীবনটাকে শেষ করে দিয়েছিল? গোডাউনের ভেতর নিস্তব্ধতা। মেহরিন এখনও অবাক চোখে বাঁধা ছেলেটার দিকে তাকিয়ে আছে। তার মনে এই মুহূর্তে কেবল একটাই ভাবনা, এটাই কি সেই মানুষ যার জন্য তার দিদি মারা গিয়েছিল? আরিস ধীরে ধীরে চারপাশে ঘুরতে লাগলো। তারপর হঠাৎ থেমে বলল, তুমি এতদিন ভেবেছ আমি সেই মানুষ যাকে ভালোবেসেছে তোমার দিদি। শেষ হয়ে গিয়েছিল তার জীবনটা, তাই না? মেহরিন চুপ, তার শ্বাস ভারী হয়ে উঠেছে। আরিস মুচকি হাসলো, কিন্তু সেই হাসিতে ছিল না এক ফোঁটাও আনন্দ। তোমাকে কেউ বোকা বানিয়েছে মেহরিন। তোমার দিদি যাকে ভালোবেসেছিল, যার নাম সবাই জানতো, আরিস, সে আসলে আমি নই। মেহরিন কপাল কুঁচকে তাকালো তার দিকে। কি কি বলছেন আপনি? আরিস পকেট থেকে একটা ছোট পেনড্রাইভ বের করলো। তুমি বলেছিলে সত্যি জানতে চাও, তাই না? এই নাও প্রমাণ। সে পেনড্রাইভটা এক ল্যাপটপে লাগিয়ে ভিডিও চালু করলো। স্ক্রিনে ভেসে উঠল কিছু মেসেজ, ছবি আর ভিডিও রেকর্ডিং। একজন ছেলেকে দেখা যাচ্ছে, সে মেহরিনের দিদিকে প্রতারণা করেছে আর নিজের নাম বলেছে আরিস। আরিস সামনে এগিয়ে এসে নামটা উচ্চারণ করলো। আসল নাম অজয়। তোমার দিদির বান্ধবী ভুল ঠিকানা দিয়েছিল না, বরং এই লোকটা আমার নাম ব্যবহার করে সব খেলাটা খেলেছে। ভিডিওতে অজয়ের হাসি, মিথ্যে প্রতিশ্রুতি আর প্রতারণার মুহূর্তগুলো একে একে ফুটে উঠেছে। মেহরিনের চোখে জল এসে গেল। বুকের ভেতর একটা বড় ধাক্কা লাগলো। তার দিদির মৃত্যুর জন্য এতদিন যার উপর ঘৃণা জমিয়ে রেখেছিল, সে আসলে নির্দোষ। আরিস ঠান্ডা গলায় বলল, এখন বুঝেছ মেহরিন, আমি তোমার শত্রু নই। কিন্তু এই লোকটা, সে বাঁধা অজয়ের দিকে ইঙ্গিত করলো, এই লোকই তোমার পরিবারের ধ্বংসের আসল কারণ। মেহরিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে ক্রোধ, হতাশা আর অপরাধের মিশ্র আগুন। আরিস জানত এই মুহূর্তে মেহরিনের ভিতরের প্রতিশোধের শিখা আরও তীব্র হয়ে উঠেছে। চলবে।